রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রেজারার এবং রামকৃষ্ণ মঠের ম্যানেজার মহারাজ পরম পূজ্যপাদ স্বামী জ্ঞানপ্রদানন্দজি মহারাজ। মহারাজের চরণে আমাদের প্রণাম জানিয়ে মহারাজকে প্রার্থনা করছি আজকের এই অনুষ্ঠানটি শুরু করবার জন্য। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী প্রভু, শ্রী মা, শ্রী স্বামীজি এবং শ্রীমর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আর যাকে উদ্দেশ্য করে আজকের অনুষ্ঠান, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, তাঁরও শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। প্রিয় সিদ্ধেশানন্দজি এবং অন্যান্য সাধু ব্রহ্মচারী বৃন্দ, তাদেরকে নমস্কার জানাই। মঞ্চে উপবিষ্ট ডাক্তারবাবু, ডক্টর গৌর দাস, শ্রদ্ধেয় ডাক্তারবাবু, আমাদের অতি পরিচিত প্রাচীন ডাক্তারবাবু আমাদের সঙ্গেই রয়েছেন সদা সর্বদা, তাকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আর ভক্তবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে শ্রদ্ধা এবং নমস্কার জানাই। এখানে কি সিদ্ধেশানন্দজি আছেন কাছাকাছি? নিচে গেছেন তো? তো আমি একটা জিনিস বলে নিই, সিদ্ধেশানন্দজি আমাকে একটা সাবজেক্ট, ওর সঙ্গে কথা হয়েছিল আলোচনা করার জন্য, তো সেটি এখন যা সময় আছে তাতে করে ওঠা যাবে না, সেটার উপরে ঠিক জাস্টিস করা যাবে না, যার জন্য ওইটাতে আমি আর যাচ্ছি না। কারণ ডাক্তার, ওটা অন্য সময় কোনো সময় একটা বলা যাবে, কারণ ওটা একটা ফুল লেন্থ প্রোগ্রাম হতে হবে। আজকের যে সুন্দর সুরটি বেঁধে দিয়েছেন ডাক্তারবাবু, সেই সুর ধরেই আমি চলি, যে স্মৃতি কথাতেই থাকি, স্মৃতি কথার মধ্যেই থাকি। হ্যাঁ, স্মৃতি কথাতেই ওই এই সাবজেক্টটা আর আমি টাচ করছি না, আমি মহারাজের স্মৃতি কথাই কিছু বলি। ডাক্তারবাবু তো খুব সুন্দর করে মহারাজের সেই, হ্যাঁ সেটা ঠিক আছে, পরে হতে পারবে, সেটা হতে পারবে। আমি একটা স্কিম এরকম ভাবছিলাম যে পূজ্যপাদ মহারাজ, যার সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল বহু বছরের একটা সংস্পর্শে আসার, তিনি তার সাধু জীবনের শুরু থেকে যে 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 সেন্টারে ছিলেন, যে যে কেন্দ্রগুলোতে ছিলেন, সেইখানকার ঘটনা বলি, আপনাদের শোনাই। যে তিনি যেমন বলেছেন, তার মুখে শুনেছি, আবার কিছু সরাসরিও দেখেছি, এই তার থেকেই বেছে বেছে কিছু কিছু আপনাদের শোনাই। মহারাজের যে জয়নিং, সঙ্গে যোগদান, সেটি কিন্তু বম্বে আশ্রমে 1952। উনি বলতেন যে ওনার সন্ন্যাস দীক্ষা হয়েছে 60 সালে, 1960, এটাই ফ্যাক্ট। দেখা যাবে ডিফারেন্সটা 8 বছর। সাধারণত রামকৃষ্ণ মঠ এবং মিশনের যারা জয়েন করেন এখন, তাদের সন্ন্যাস দীক্ষা হয় 9 বছর পরে। তো মহারাজ বলতেন যে আমি বম্বে আশ্রমের যে স্টুডেন্টস হোম ছিল, সেই স্টুডেন্টস হোমে এসে থাকতে শুরু করি, পড়াশোনা করি, অফিসে চাকরি করি, আর স্টুডেন্টস হোমে থাকি। তো যার ফলে তখনকার দিনের একটা নিয়ম অনুযায়ী, সংঘের নিয়ম অনুযায়ী, উনি বলতেন দুটি জায়গার ব্রহ্মচারীরা এই সুযোগটা পেত। একটা হচ্ছে বেলঘরিয়া স্টুডেন্টস হোম, আর একটা হচ্ছে বম্বে আশ্রমে যে স্টুডেন্টস হোম ছিল। সেখানে যে ব্রহ্মচারীরা থাকতেন, তাদের ওই 8 বছরে ওই 1 বছর যারা হস্টেলে থেকেছে, সেই হস্টেলটা ওই ব্রহ্মচারী জীবন হিসেবে কাউন্ট করে নেওয়া হতো, যার জন্য আমার ওই 8 বছর পরে সন্ন্যাস দীক্ষা হলো। আর মহারাজ ওখানেই মন্ত্র দীক্ষা লাভ করলেন পূজ্যপাদ শঙ্করানন্দজি মহারাজের কাছে, অধ্যক্ষ। তো মহারাজ বলতেন, আমি প্রথমটায়
খুব উৎসাহিত হইনি। যখন আমাকে বলা হলো তোমায় দীক্ষা নিতে হবে, তা আমি ভাবলাম ঠিক আছে, ওরা বলছেন বলুন। যে ওরা বললেন শঙ্করানন্দজি মহারাজ আসবেন, তার কাছে তোমায় দীক্ষা নিতে হবে। তো তারপরে উনি বললেন যে আমি দূর থেকে মহারাজকে অবজার্ভ করছি। ঠিক এই কথাটা বলতেন। আমি কাছে যাচ্ছি না, দেখছি মহারাজকে, দেখছি আমি দূর থেকে। আর আপনারা যারা ছবি দেখেছেন তার চেহারা যদি দেখে থাকেন তো মনে থাকবে কিরকম চেহারাটি ছিল। তো উম, বেশ কিছু সময় দেখার পর মনে হলো, হ্যাঁ, ইনি আমার গুরু হতে পারেন, এনাকেই আমি গুরু পদে বরণ করব, এই বিশ্বাস আমার মধ্যে এলো। তারপরে মন্ত্র দীক্ষা লাভ হলো। মন্ত্র দীক্ষা লাভ হয়েছে, স্বামীজির বই পড়েন, ইত্যাদি ইত্যাদি। তো বলছেন যে একদিন আহ, খুব উৎসাহিত হয়ে গেলাম। উৎসাহিত হয়ে মহারাজের ঘরে আর্লি মর্নিং একেবারে ঢুকে পড়েছি কিছু জিজ্ঞাসা করব বলে। উনি বম্বে আশ্রমে আছেন, আমিও ব্রহ্মচারী সেখানে। তো তার ঘরে ঢোকা মাত্রই মহারাজ দেখলেন আমাকে। তা আমি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তখন সেই গুরু গম্ভীর স্বরে, তার যেমন গলার আওয়াজ ছিল মহারাজ বলতেন সেটা দেখিয়ে, এবং খুব ধীরে ধীরে, নট সো আর্লি, শুধু গম্ভীর স্বরে এই কথাটি বললেন শঙ্করানন্দজি মহারাজ। তো মহারাজ ঘর থেকে বললেন, আমি দৌড়ে বেরিয়ে চলে গেলাম। এটা একটা অকেশন হলো। বলছেন আবার একদিন খুব উৎসাহিত হয়ে গেলাম। উৎসাহিত হয়ে গিয়ে শঙ্করানন্দজি মহারাজকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে বসলাম। প্রশ্নটা হচ্ছে যে মহারাজ, স্বামীজি বলতেন যে খুব কম খরচ করে পূজা ইত্যাদির ব্যবস্থা করতে হবে, পূজার জন্য অত খরচ করলে চলবে না, সেবা কাজে খরচ করতে হবে আমাদের। তা এখন যে বেলুড় মঠে এত পুজো হয়, বড় বড় পুজো হয়, অনেক টাকা খরচ হয়, তো এর অর্থ কি, এটা কেন করা হয়? বলছেন একটুখানি সময় গ্যাপ হলো, তারপরে আবার সেই গুরুগম্ভীর স্বরে উত্তর এলো, বাট Swamiji himself started the Durga Puja in Belur Mott. এই গুরুগম্ভীর স্বরে যেই এটা বলেছেন, বলছে আবার দৌড়ে পালিয়ে গেলাম ঘর থেকে, সেকেন্ড টাইম আর যাইনি, আর তৃতীয়বার কখনো যাইনি আমি মহারাজকে কোনো প্রশ্ন করার জন্য। তো এই কথা উনি খুব আনন্দের সঙ্গে স্মরণ করতেন। আর ওখানে বটুক মহারাজ বলে একজন ছিলেন, তিনি হচ্ছেন ভান্ডারী, আর উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট। উনি বলছেন যে আমি বাংলা জানি না, আর বটুক মহারাজ ইংরাজি জানেন না, আমাদের মধ্যে কথাবার্তা হতো, সে অদ্ভুত ধরনের কথাবার্তা, বুঝে নিতে হবে কি কাজ করতে হবে। তো এরকম কাজ চলতো। একদিনের একটা খুব ডাউট, সন্দেহ মনের মধ্যে আসে, সেটা বললেন যে মহারাজ তো আমাকে দীক্ষা দিলেন, আমিও জব টপ করছি নিয়মিত যেমন বলে দিয়েছেন, কিন্তু সেদিনে হঠাৎ সেই সন্দেহ খুব বাড়লো। সন্দেহটা হলো, আমার ইষ্ট দেবতা কে, কে আমার ইষ্ট দেবতা? বলছেন যে এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। মহারাজের কাছে যাইনি, সেদিনে ঠাকুর ঘরে বসেছি আর জপ করার চেষ্টা করছি, কিন্তু মনের মধ্যে সেই চিন্তাটি বারবার আসছে। বলছেন হঠাৎ একটা স্পার্ক, একটা রশ্মি যেন ওই ঠাকুরের ফটো থেকে সোজা আমার ওপর এসে পড়লো এবং বলল যে আমি সব। এইরকম একটা এক্সপিরিয়েন্সের কথা উনি আমাকে বলেছেন, যে ঠাকুর নিজে যেন বললেন যে আমি তোর ইষ্ট দেবতা। বললেন সেই থেকে আমার আর কখনো কোনো সন্দেহ থাকেনি, কখনো। ঠাকুরের ওপরেই সেই ফেথ, সেই বিশ্বাস সমস্তটা এসে গেল।
উনি বলতেন যে আমার কিন্তু প্রথম বেলুড় মঠ দর্শন আকাশ থেকে। কিরকম? বলতেন প্রত্যেক বছর স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ, তিনি হেড ছিলেন ওই আশ্রমের, মায়ের শিষ্য, কলকাতা আসতেন। ওর দুটি ফ্রি এয়ার টিকিট ছিল, পেতেন প্রতি বছর। ইন্ডিয়ান এয়ারলাইন্স ওকে দুটি ফ্রি টিকিট দিত। তো ওই একটি সময়ই বছরে উনি ওটা ব্যবহার করতেন। উনি আর ওনার আরেকজন বন্ধু একসঙ্গে আসতেন। মনে হচ্ছে স্বামী ওজসানন্দজি বলতেন, যিনি সাউথের কোন সেন্টারের হেড ছিলেন, রাজা মহারাজের শিষ্য বোধহয়, উটি সেন্টারের বোধহয় হেড ছিলেন স্বামী ওজসানন্দজি। ওরা দুজনে একসঙ্গে আসতেন। তা বলছেন যে আমাদের ঠিক হয়ে গেছে যে মহারাজ কালকে বাই এয়ার উনি কলকাতা আসবেন। আর হঠাৎ হলো কি, খবর এলো ওজসানন্দজির শরীর খারাপ হয়ে গেছে। ওজসানন্দজির শরীর খারাপ হওয়াতে উনি যেতে পারবেন না। তখন সম্বুদ্ধানন্দজি রাত্রেবেলা ওকে বললেন, জয়রাম, ইউ গেট রেডি, টুমরো ইউ উইল গো উইথ মি টু বেলুড় মঠ। অর্ডার হয়ে গেল। তো মহারাজ বলছেন আমার তো খুব আনন্দ, বেলুড় মঠে যাব, আমার তো কিছু নেই, একটা বুচকি বেঁধে নিলাম, বলছেন যে জামা কাপড় দুই একটা নিয়ে নিলাম। তো তারপরে মহারাজের সঙ্গে আকাশ পথে আসা হচ্ছে কলকাতায়। আর তখনকার দিনের এয়ার সার্ভিস ছিল, বললেন কি ডাকোটা প্লেন ছিল নাকি, 4 ঘন্টা লাগতো বা 5 ঘন্টা লাগতো বম্বে থেকে কলকাতা। তো প্লেন যখন গঙ্গা ক্রস করছে বেলুড় মঠের ওপর দিয়ে, তখন জানালার ধারে বসে আছি, আর সম্বুদ্ধানন্দজি আমার পাশে বসে আছেন। উনি এরকম করে আমার পেটে গোজা দিয়ে বলছেন, সি সি সি, বেলুড় মঠ, বেলুড় মঠ, বেলুড় মঠ। তো আমি তখন জানালা দিয়ে দেখলাম, হ্যাঁ, বেলুড় মঠ ঠাকুরের মন্দিরের উপর দিয়ে প্লেনটা যাচ্ছে। তো এই আমার প্রথম বেলুড় মঠ দর্শন, এইটা বলতেন ওপর থেকে। এইভাবে চলছে। তারপরে বঙ্গ আশ্রম একটা অংশ শেষ হলো। মহারাজ বলতেন আমরা কিন্তু ট্রেনিং সেন্টারে শাস্ত্র পড়ার সুযোগ পাইনি, শাস্ত্রাদি পড়ার, এখন যেমন ব্রহ্মচারীরা পড়ে। তা আমি একবার প্রভু মহারাজকে বললাম, বীরেশ্বরানন্দজি মহারাজকে বললাম যে মহারাজ, তো আমরা তো শাস্ত্র পড়ানোর সুযোগ পাইনি, তো খুব ইচ্ছা শাস্ত্রাদি পাঠ করি। তখন মাইসোরে একটা সাধুদের পড়ার ব্যবস্থা ছিল, বেদান্ত কি ছিল, একটা স্কুল ছিল যেখানে সাধুরা অনেকে পড়েছেন সেই সময়। তার মধ্যে আমাদের ভূতেশানন্দজি মহারাজও ছিলেন, সেখানে পড়েছেন। তো আমার ইচ্ছা, তো বললেন, প্রভু মহারাজ আমাকে বললেন, নো, দিস ইজ নট নেসেসারি ফর ইউ, দিস ইজ নট নেসেসারি ফর ইউ। আমাকে প্রভু মহারাজ জোর দিয়ে বললেন, দরকার নেই তোমার জন্য এটা। তো তারপরে মহারাজ একটা কেন্দ্রের পরিবর্তন চাইলেন, এবং সেটা হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভ হলো। মহারাজের ট্রান্সফার হলো অদ্বৈত আশ্রম কলকাতাতে। তখন ডিহি এন্টালি লেনে উঠে যায়নি, তখন এই ওয়েলিংটন লেনে রয়েছে। তখন সেই বাড়িতে খুব সাধারণভাবে তাদের খুব ঠেলে গুঁজে থাকতে হতো। একটা ছবি আমি দেখেছি, মহারাজ তখন কিভাবে থাকতেন, সেই চেতনানন্দজি মহারাজ সেই ছবিটা দেখিয়েছিলেন। চেতনানন্দজি মহারাজ যাওয়া আসা করতেন, পরে ওখানেই জয়েন করেন ব্রহ্মচারী হিসাবে। তো সেই ছবিতে এই সিঁড়ি দিয়ে উঠছেন, একটা ঘর, তার মাঝে একটা ফাঁকা জায়গা, সেইখানে উনি শুয়ে আছেন। এইরকম একটা ছবি উনি দেখিয়েছেন। এত সিম্পল একেবারে ব্যবস্থা ছিল ওখানে। তো তারপরে তো ওয়েলিংটন লেন থেকে উঠে গেল
ডি এন্টালি লেনে এখন যেখানে অদ্বৈত আশ্রম কলকাতা আছে ব্রাঞ্চ, তো সেইখানের একটি ঘটনা বলি। কিরকম শিক্ষণীয় ঘটনা দেখুন, অদ্ভুত। মহারাজ খুব মানে আবেগের সঙ্গে বলতেন। তখন গম্ভীরানন্দজি মহারাজ অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট, আর মহারাজ তো সদা সর্বদা পড়াশোনার মধ্যে থাকতেন। গম্ভীরানন্দজি মহারাজ বেশি কথা বলার মানুষ নয়, কিন্তু খুব মজাও করতেন। একটা মজার কথা পরে বলবো। তো গম্ভীরানন্দজি মহারাজ একদিন ওই সকালে পাঠ হয়ে গেল, নিত্য পাঠ হবে একটা নির্দিষ্ট সময়, সাধু ব্রহ্মচারীদের আসতে হবে, শাস্ত্র পাঠ হবে, পাঠ করবেন গম্ভীরানন্দজি মহারাজ। তো পাঠ হয়ে গেল, তারপর লেখালেখির কাজ শুরু হলো। যে বলছেন, জয়রাম তুমি ওই লাইব্রেরি থেকে একটা বই নিয়ে এসো তো, আমার একটু লাগবে রেফারেন্স দেখার জন্য। বইটার নাম হচ্ছে, ছোট্ট বুকলেট অ্যাকচুয়ালি, 10 স্পেক বিবেকানন্দ। আপনারা যারা দেখেছেন দেখবেন, খুব পুরনো পাবলিকেশন অদ্বৈত আশ্রমের, 10 স্পেক বিবেকানন্দ। তো ওইটা একটা নিয়ে এসো তো লাইব্রেরি থেকে। তো মহারাজ বলছেন যে আমি তো লাইব্রেরি গেলাম, খুঁজে ওই বইটা পাইনি। তখন করেছি কি, আমি সেলস থেকে একটা কপি নিয়ে এসেছি। সেলস থেকে একটা কপি এনে মহারাজ বসে আছেন, গম্ভীরানন্দজি মহারাজ, ওনার হাতে আমি দিয়েছি। বলছেন যে গম্ভীরানন্দজি মহারাজ বইটা নিয়ে খুলছেন না, এরকম উল্টে পাল্টে দেখছেন, উল্টে পাল্টে। আর তারপরে আমাকে বলছেন, আচ্ছা তুমি বইটা কি লাইব্রেরি থেকে আনলে না সেলস সেকশন থেকে আনলে? তা আমি তখন বললাম, তার আগে বলিনি, আমি বললাম যে মহারাজ এটা আমি ওই লাইব্রেরিতে খোঁজার চেষ্টা করলাম, সেখানে বইটা নেই দেখলাম, তাই আমি সেলস সেকশন থেকে একটা কপি এনেছি। বলছেন গম্ভীরানন্দজি আরো গম্ভীর হয়ে গেলেন, গিয়ে আমাকে বলছেন, তুমি কি ভাবছো আমার ব্যবহার করা বইটি তুমি আবার সেলস সেকশনে রেখে বিক্রি করবে? আমি এই বইটা দেখবই না, তুমি এটা ফেরত নিয়ে যাও, যেখানে ছিল সেখানে রেখে দাও। আচ্ছা, আমরা কেউ ভাবতেও পারি এরকম একটা যে ভ্যালুস, মূল্যবোধ এরকম আসতে পারে? আমি প্রথমবার যখন মহারাজের থেকে শুনেছি, একেবারে অভিভূত হয়ে গেছি যে গম্ভীরানন্দজি মহারাজের এই কথাটা, যে তুমি ভাবছো আমার ব্যবহার করা বইটি তুমি আবার বিক্রি করবে। ঠিক এই কথা, অসাধারণ অসাধারণ। আর ওই গম্ভীরানন্দজির মজাদার কথা বলতেন যে একজন রাম মহারাজ বলেছিলেন, তিনি কেরালার মানুষ। তো গম্ভীরানন্দজি খুব ক্রিকেট খেলা পছন্দ করতেন, তো স্মরণানন্দজি খুব পছন্দ করতেন। উনি অফিসে যখন কাজ করতেন, ইম্পর্টেন্ট ক্রিকেট ম্যাচ হলে আমাদের একজন মহারাজ ছিলেন রিলিফ অফিসে, তিনি লিখে লিখে পাঠাতেন, এখন এই স্কোর, এখন এই স্কোর, এখন এই স্কোর, কথা বলা যাবে না, কাগজে লিখে লিখে পাঠাতেন। তো তারপরে সেই রাম মহারাজ তিনি জানতেন না খুব একটা নিয়ম কানুন, যে এদিকে 3টে উইকেট, এদিকে 3টে উইকেট, মহারাজ হাঁটছেন আর রাম মহারাজ সঙ্গে হাঁটছেন, যে রাম কটা উইকেট পড়লো? তো বললো 8টা উইকেট পড়েছে। আচ্ছা রাম, ফিল্ডে তো 3টে আর 3টে, 6টা উইকেট আছে, 8টা কোথা থেকে পড়লো? রাম মহারাজ জানেনই না খেলা, তো উনি কিছু বলতেই পারলেন না। এরকম পিছনে উনি বেশ মজা করতেন, পিছনে লেগে, গম্ভীরানন্দজি। তো ওখানে ওই যে বললাম না সম্বুদ্ধানন্দজির কথা, তো ওখানে একটা আরেকটা মজাদার কথা মহারাজ বলতেন, খুব আনন্দ করে বলতেন। ওরা যখন ছিলেন, সম্বুদ্ধানন্দজি ওই যে বছরে একবার আসতেন, সেটা ছিল আমের সময়, আম খাওয়াতে হবে ওনাকে। সেই গল্পটা এরকম যে সম্বুদ্ধানন্দজি এবং নিত্যস্বরূপানন্দজি, চিন্তাহরণ মহারাজ, এই দুজনেই মায়ের শিষ্য ছিলেন। সম্বুদ্ধানন্দজি ছিলেন বম্বে আশ্রমের হেড, প্রতিষ্ঠাতা, আর নিত্যস্বরূপানন্দজি হচ্ছেন আপনারা আজকে যে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক দেখতে পান, তার প্রতিষ্ঠাতা। দুই মায়ের সন্তান। এই নিত্যস্বরূপানন্দজি মহারাজকে আমরা দেখেছি, মানে ভাবা যাবে না, তখন 90-র ওপরে বয়স।
ওই কালী পুজোর দিন মন্দিরে এখনো সেই নাট মন্দিরের মাঝখানটায় মায়ের প্রতিমা রেখে পুজো হয় সারা রাত। নিত্য স্বরূপানন্দজিকে আমরা দেখতাম যে অ্যারাউন্ড 9 o'clock, 92 বছর বয়স, লাঠিটা নিয়ে এসে টুকটুক করে ওই মায়ের সামনে বাঁদিকের পিলারে আসন দেওয়া হতো, ওখানে বসতেন, একটা উত্তরীয় গায়ে দেওয়া, আর হাতে জপের মালাটি। বসলেন রাত 9টায়, উঠবেন ভোর 4:30। আমরা বছরের পর বছর দেখেছি, 92 বছর বয়স তখন, এই তাকে দেখতাম, মায়ের শিষ্য। তো এই নিত্য স্বরূপানন্দজি তখন গোলপার্কে নেই, রসা রোডে প্রথম ছিল, এসপি মুখার্জি রোড থেকে ভিতরে ঢুকতে হয়। তো ওইখানে গোলপার্কের প্রথম অফিস ছিল, তারপর এখানে আসে 61-এ বোধহয়। তো সেইখান থেকে উনি আসতেন। আম খাবার নিমন্ত্রণ অ্যান্ড কম্পিটিশন, এই দুই গুরু ভাই বসবেন পাশাপাশি, এই দুই গুরু ভাইকে একটার পর একটা আম সাপ্লাই দেওয়া হবে, আর সেই আম তারা খাবেন, আটিগুলো একটার পর একটা পাশে রাখবেন, সব শেষে গোনা হবে কার আটি বেশি, হি উইল বি দি উইনার হবেন তিনি। তো মহারাজ বলছেন যে সম্বুদ্ধানন্দজি অতি সিম্পল সাধারণ ব্যক্তি, একেবারে এসব প্যাচমোচের মধ্যে নেই। উনি দেয়া হচ্ছে একটার পর একটা খেয়ে যাচ্ছেন, আর চিন্তারণ মহারাজ খুব ক্যালকুলেটিভ, সব লক্ষ্য রাখছেন চারপাশে, নিজে খাচ্ছেন, পাশে রাখছেন, আবার ওনার ওখান থেকে সরিয়ে নিচ্ছেন, সরিয়ে নিয়ে রাখছেন, এখান থেকে সরিয়ে নিয়ে রাখছেন। তো যার ফলে যখন গোনা হলো শেষকালে, তখন দেখা গেল নিত্য স্বরূপানন্দজি উইনার। কিন্তু সাধুদের বদনগুলো একটু অন্যরকম দেখাচ্ছে, সবাই মুচকি মুচকি হাসছে বা কিছু, তাতে সম্বুদ্ধানন্দজি ধরতে পারলেন কিছু এখানে গন্ডগোল হয়েছে, সমস্যা করে এইভাবে জেতানো হয়েছে ওনাকে। তারপরে ওনার মুখের দিকে তাকিয়েছেন, না বাঁদিকে ছিলেন, মুখের দিকে তাকিয়েছেন নিত্য স্বরূপানন্দজির দিকে, মুখের দিকে তাকিয়ে ওই যে বললাম মহারাজকে বলেছিলেন সি 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 বেলুর মঠ, ওনার একটা ওই রকম স্টাইল ছিল, আঙুল দিয়ে গোজা দিয়ে বলা। তো উনি নিত্য স্বরূপানন্দজিরও বড় ভুঁড়ি ছিল, পেটে এরকম আঙুল দিয়ে গোজা মেরে বললেন আটি চোর, বললেন আটি চোর। তো এইটা মহারাজ খুব মজা করে বলতেন তার তার যখন বলতেন কথা। তো এই যেটা খুব সাকসেস স্টোরি বলতেন, তখনকার দিনের অদ্বৈত আশ্রমের পাবলিকেশনকে একটা খুব স্ট্যান্ডার্ডে তুলে দেওয়া পাবলিকেশন যে ডিভিশনের দৃষ্টিতে, সেটি উনি ম্যানেজার থাকতে হয়েছিল। একবারে খুব সুন্দর সুন্দর পাবলিকেশন এবং তার গেট আপ প্রিন্টিং, তখনকার দিনে, এখন তো আরো অনেক ভালো হয়ে গেছে, তখনকার দিনের কথা বলছি। আর উনি ম্যানেজার থাকাকালীনই প্রথম বুক ফেয়ার উনি করলেন ওই ক্যালকাটা ইনফরমেশন সেন্টার, তাই তো ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে, রবীন্দ্র সদনের পাশে। তো ওখানেই অনেক বড় বড় ব্যক্তিরা সব ওই বুক ফেয়ার দেখতে এলেন। তখন তো ওগুলো সব রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচারের ওপরেই হলো, কিন্তু পরবর্তীকালে আমাদের প্রীতিন ভট্টাচার্য, যিনি IAS ছিলেন, আত্মস্থানজির ভাই, তো উনি তখন ছিলেন ওই ইনফরমেশন আর ব্রডকাস্টিং ওই ডিপার্টমেন্ট যে এখানকার, সেখানকার কি সেক্রেটারি নাকি ছিলেন। উনি বলতেন যে কলকাতায় আজ যে বিরাট আকারে বুক ফেয়ার আপনারা দেখছেন, তার শুরু কিন্তু এই স্মরণানন্দজি মহারাজের হাতে, এই ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে। এইটা উনি খুব জোর দিয়ে বলতেন। এরপরে মহারাজের পরিবর্তন হয় 1976-এ। 76-এ মহারাজ আসেন রামকৃষ্ণ মিশন সারদা পীঠ বেলুর মঠে, সেই বেলুর মঠে সেক্রেটারি হয়ে এলেন এবং সেখানে খুব লম্বা সময় তিনি একেবারে সেক্রেটারি ছিলেন, খুব লম্বা সময়।
76 থেকে 91, 76 মিডল থেকে 91 এন্ড। তো এবং ওই যে ডাক্তারবাবু বলেছেন যে ভোল বদলে দিলেন, একবারে ওই প্রতিষ্ঠানের ভোল বদলে দিলেন। ডাক্তারবাবু ইনফরমেশন একটা অ্যাড করি, উনি যে 1982 আঞ্চলিক যুব সম্মেলনের কথা বললেন, এখানে একটা তথ্য অ্যাড করে দিই আপনাদের, যে ডাক্তারবাবু আমি সব এক ঘরে ছিলাম তখন, আমরা 6-8 জন সেই আঞ্চলিক যুব সম্মেলনে। তো সেটা খুব জমজমাট হয়েছিল, যত বড় বড় আমাদের মহারাজরা উপস্থিত ছিলেন, আর অনেক বড় বড় বক্তা স্কলার সমস্ত তাদেরকে আমরা পেয়েছি, খুব সুন্দর। আর তারপরে ওখানে উন্নতি হতে থাকে, আমাদের প্রতিষ্ঠানগুলো সমস্ত সারদা পীঠের যতগুলো এডুকেশন ইনস্টিটিউশন ইত্যাদি আছে সমস্ত উন্নতি খুব জোর মহারাজের সময়েই হতে থাকে। আর একটা জিনিস দেখতাম যে তার জীবন, ওখান থেকেই আমরা খুব ক্লোজলি তাকে দেখতে পাই, যেমন উনি বলেছেন, আমিও তাই বলি, আমি একটু ওনার চেয়ে আগে থেকে, আমি 76 অনওয়ার্ডস তাকে দেখতে থাকি, আর উনি আরেকটু পরে। তো সেই দেখতাম যে ভোরবেলা ঠাকুর ঘরে বসা, সন্ধেবেলা বসা, এ একবারে ফিক্স থাকতো, নির্দিষ্ট নিয়ম করে। ভোরবেলা ওই 3:30 এরকম, 3:15, 3:30 সবার আগে উনি ঠাকুর ঘরে উপস্থিত হতেন, তারপর আমরা আসতাম এক এক করে। তো এটা ওনার একেবারে ফিক্স ছিল। আর একটা রুটিনের মধ্যে অদ্ভুত ছিল, সেটা হচ্ছে স্নান আদি সেরে সকালে ওই ঠাকুরঘর থেকে বেরিয়ে স্নান আদি সেরে 3টে বই পড়তেন। এটা একেবারে সঙ্গে সঙ্গে ঘুরতো এই বইগুলো, পৃথিবীর যেখানে গেছেন ওই বইগুলো সঙ্গে গেছে। প্রথম বইটা হচ্ছে অরিজিনাল কথামৃত, রামকৃষ্ণ কথামৃত পড়বেন বাংলায়, ট্রান্সলেশন নয়। মহারাজ ওই বাংলা শিখবেন বলে কথামৃত পড়বেন, বাংলা শিখবেন, তার জন্য উনি বাংলা সাহিত্যের বহু বই পড়েছেন, বহু বই, আমাদের বড় বড় সাহিত্যিকদের বই বহু পড়েছেন এই অদ্বৈত আশ্রমে থাকাকালীন। তো প্রথম বইটি পড়বেন রামকৃষ্ণ কথামৃত, হয়তো একটি চ্যাপ্টার। তারপরে দ্বিতীয় বইটি হচ্ছে গীতা, গীতার 5-6টি শ্লোক উনি অর্থ সহ পড়বেন। গীতা ওনার মুখস্থ ছিল, একেবারে মুখস্থ, কিন্তু এইটা রুটিনের মধ্যে একেবারে ফেলে পাঠ করতে হবে, সেটা ওনার মধ্যে ভীষণ ভাবে ছিল ধরা, সে পৃথিবীর যেখানেই থাকুন। আর তৃতীয় হচ্ছে উপনিষদের, একটি উপনিষদ ধরে চলবেন, সেটি শেষ হবে আরেকটি উপনিষদ নেবেন, এরকম উপনিষদের 5-6টি শ্লোক পড়বেন, পড়ে তার অর্থ, এসব উপনিষদ জানা আছে ওনার, অর্থ জানা আছে, কিন্তু একবারে নিয়ম করে রুটিন করে তাকে পড়তে হবে। 6:30 ঠিক ব্রেকফাস্ট টেবিলে, টেবিল মানে হচ্ছে তখন ওই পিঁড়ে ছিল, পিঁড়ে আর ডেস্ক, সেখানে চলে এলেন। 7টা ঠিক একেবারে পাঠের টেবিলে, সাধু ব্রহ্মচারীরা সব এসে যাবে তখন। এইভাবে তিনি রুটিন একেবারে ওই রকম। সকাল 8:30 মানে তিনি অফিসে এসে গেছেন, অফিসে এসে গেছেন। আমি একটা এক্সাম্পল দেব, আর তার সঙ্গে মায়ের জীবনের একটা ঘটনা মিলিয়ে দেখাবো আপনাদের কিভাবে এটা তিনি ফলো করতেন। আপনারা শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইতে দেখবেন একটা জায়গায় আছে, কোন খণ্ডে আমার মনে নেই, যে তারা সুন্দরী তখনকার দিনের বিখ্যাত অ্যাক্ট্রেস, তিনি খুব কৃপা পেয়েছেন, মায়ের পেয়েছেন, রাজা মহারাজের পেয়েছেন, ঠাকুরের অন্যান্য সন্তানদের, রাজা মহারাজের কাছে দীক্ষা হয়েছিল তার, ওই জন্য ভুবনেশ্বর মঠে খুব যেতেন। তো একদিন শ্রী শ্রী মা বসে আছেন উদ্বোধনে বিকেল বেলা, সেদিনে মা একটু অন্যরকম মুডে ছিলেন, তার তারা সুন্দরী এসেছেন, তারা সুন্দরী এসেছেন শুধু নয়, প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছেন, ফুল ফল মিষ্টি ইত্যাদি সমস্ত সব নিয়ে এসেছেন। কিন্তু মা আগে তারা সুন্দরীকে কোলে নিয়েছেন ভাবস্থ অবস্থায়,
তখন গোলাপ মা বলছেন, তারা, তোর কি ভাগ্য রে, মা তোকে কোলে নিয়েছেন। এরকমও আছে ঘটনা ওখানে। এই দিনের ঘটনাটা কিন্তু উল্টো হলো। মা তারা সুন্দরীকে তার ঘরে ঢুকতেই দিলেন না প্রণাম করার জন্য। মা বারবার বলতে লাগলেন যে, তুই ওই এর থেকেই প্রণাম কর, চৌকাঠ থেকেই প্রণাম কর, তাহলেই হবে। আর তিনি যা যা জিনিস এনেছিলেন, ওখানে যারা ছিলেন গোলাপ মা ইত্যাদি, সবাইকে বললেন যে ওই পাশের ঘরে রেখে দাও, পাশের ঘরে রেখে দাও। তো তারা সুন্দরী সেদিনে আর মায়ের কাছে বেশি বসার সুযোগ পাননি, তো বেরিয়ে গেলেন। ওই দূর থেকে মা যেমন নির্দেশ করেছেন চৌকাঠ থেকে প্রণাম করেই বেরিয়ে গেলেন। বেরিয়ে যাবার পর মা তখন বলছেন, দেখো, তারা ওই যে জিনিসগুলো এনেছে নয়, আমার ছেলেদের কাউকে দেবে না। রাধু, মাকু ওরা একটু নিতে পারে, কিন্তু আমার ছেলেদের কাউকে দেবে না। আমার ছেলেদের মানে সাধু ব্রহ্মচারী হবে। তো তাদের যেমন ব্যবস্থা মা হলো। এরপরে যা রইলো, মাকে তখন দেখতে আসতেন একজন খ্রিস্টান ডাক্তার, ডাক্তার প্রাণধন বসু বলে। তো সেই প্রাণধন বসু তখন আসতেন, শরৎ মহারাজ কিছু পরিচয় দেননি তো, সে ডাক্তারকে তখনকার দিনে ভিজিট দিতে হতো, মা আছেন ভেবে দেখুন, 16 টাকা ভিজিট আর 5 টাকা গাড়ি ভাড়া রোজ। কোথা থেকে শরৎ মহারাজ এই টাকা জোগাড় করতেন বোঝা মুশকিল, সব ভক্তরা দিতেন। তো সেদিনে মা বললেন যে বাকি যা কিছু আছে ফল মিষ্টি ওই বুড়োর গাড়িতে তুলে দে, ঠিক এই ল্যাঙ্গুয়েজ আছে, ওই বুড়োর গাড়িতে তুলে দে, ওরা পছন্দ করে, ওরা খ্রিস্টান। তো সেখানে দেয়া হলো। তো তারপরে ডাক্তার যখন ফিরবেন তখন গাড়িতে উঠতে গিয়ে দেখছেন গাড়িতে প্রচুর ওই ফল ফুল মিষ্টি ইত্যাদি। তখন বলছেন, এ কোথা থেকে এলো, কে দিল? তো তখন বললেন যে মা দিয়েছেন। মা কে? তখন শরৎ মহারাজকে জিজ্ঞেস করলেন, আমি কার চিকিৎসা করছি? তো শরৎ মহারাজ তখন খুলে বললেন সব ব্যাপারটা। তারপর থেকে উনি যতদিন আসতেন, ওর চিকিৎসা আর বেশি দিন হয়নি, তো উনি আর টাকা নিতেন না। হ্যাঁ, যে কথাটা বলতে চাইছিলাম, দেখুন, মা বললেন যে আমার ছেলেদের কাউকে দেবে না। আমি তখন এত কিছু পড়িনি, জানি না, এই স্মৃতিকথা পড়িনি। আমি মহারাজের অ্যাসিস্ট্যান্ট হিসাবে মহারাজ আমাকে রেখেছিলেন তার কাছে সারদা পীঠে। তো আমি বাইরে বসে আছি, উনি পার্টিশনের ভিতরে অফিসে। সেদিনে একজন ভক্ত এলেন, ভক্ত মানে খুব উচ্চপদস্থ ভক্ত, তিনি অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এলেন দেখলাম। তারপরে ভিতরে মহারাজের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, বসে চলে গেলেন। উনি চলে যাবার পর মহারাজ আমাকে ডাকলেন, ডেকে বললেন, দেখো, অমুক ব্যক্তি এসেছিলেন, এই মিষ্টিগুলো নিয়ে এসেছেন, এই মিষ্টিগুলো তুমি ডাইনিং হলে বা রান্নাঘরে কাউকে দেবে না সাধুদের, এটা তুমি ওই বাগানে যে ছেলেরা কাজ করছে ওদেরকে সবাইকে খাইয়ে দাও। তা আমি অবাক হলাম, মহারাজ কেন? না, এটা ওনার মেয়ের বিয়ে ছিল, বিয়ের মিষ্টি নিয়ে এসেছেন। তো সেই প্রথম শুনলাম যে কিছু অ্যাসোসিয়েশন যেগুলো আছে সেইগুলোকে এড়িয়ে যাওয়ার নির্দেশ, সেই ধরনের অ্যাসোসিয়েশন থাকলে সেগুলো সাধুদের ব্যবহারের জন্য দিও না। তো সেই প্রথম শুনলাম, মহারাজ আমাকে ডেকে বললেন। তো খুব প্রথম দিকের একটা ঘটনা বলি, ওই সারদা পীঠে মহারাজ বলছেন যে অদ্ভুত তার নিরভিমানিতা, তিনি তো সেক্রেটারি হয়ে এসেছেন, কিন্তু এসে যা পেলেন, যে বলছেন যে অফিসে বা আশ্রমে দারিদ্র অভ্যাস করা হচ্ছে, ঠিক এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেন, দারিদ্র অভ্যাস করা হচ্ছে। শুনছি গল্পটা কি। বলছেন, আমি যখন এখানে এলাম, এই অফিসে বসলাম সেই 1976-এ, দেখছি অফিসে একটি বাল্ব আছে, সেই হলদে রঙের বাল্ব যেমন জ্বলতো, আর কিছু আলো জ্বালানো যাবে না, খরচ বাঁচাতে হবে।
তো আমার অফিসে একজন আসবে, সেই দূরে দরজা দিয়ে ঢুকছে। সে যখন ঢুকছে আমি এদিকে বসে আছি, সেও আমাকে ভালো করে দেখতে পাচ্ছে না, আমিও তাকে ভালো করে দেখতে পাচ্ছি না। এইরকম পরিস্থিতি। তো একদিনের ঘটনা, আমি তখন অফিসে একাই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। 1976 এর কথা বলছেন। একটা চিঠি টাইপ করতে হলে আমার সেক্রেটারি টেবিল চেয়ার, সেখান থেকে উঠে ডান দিকে যেতে হবে। সেখানে একটা টেবিল চেয়ারে একটা রেমিংটন মেশিন দেওয়া আছে, টাইপ মেশিন। আমাকেই বসে সেটা টাইপ করতে হবে, করে নিয়ে এসে আবার আমার এতে বসতে হবে। তো বলছেন যে আমি বসে বসে সেদিনে টাইপ করছি ওই পাশের চেয়ার টেবিলে। তো একজন ভদ্রলোক এসেছেন, এসে উনি আমার টেবিলের সামনে যেখানে আমি টাইপ করছি বলছেন যে আমি একটু সেক্রেটারি মহারাজের সঙ্গে দেখা করব। তো মহারাজ বলছেন, সামনে চেয়ারটা দেখিয়ে দিয়ে বললাম, ওইখানে বসুন, তিনি আসবেন, আপনার সঙ্গে দেখা হবে। ও তিনি কই না, তিনি আসবেন, বসুন না ওখানে, আসবেন তিনি। তো বলে তারপরে তাকে বসিয়ে রাখলাম। আমি চিঠি টাইপ শেষ করলাম। আমি মহারাজের টাইপিং দেখেছি, আপনারা না ডাক্তারবাবু দেখেছেন কিনা জানি না, আমি টাইপ করা ওর দেখেছি সারদা পীঠে, ঝড়ের মতো। উনি কিন্তু 4টে আঙুলে টাইপ করতেন, এই দুটো স্পেস দিতেন, আর এই ইন্ডেক্স দিয়ে ব্লাইন্ড ফোল্ড টাইপ করতেন, একবারে ঝড়ের মতো টাইপ করছেন, আমি দেখেছি। তো বললেন যে আহ, আমি টাইপ করে উঠে ওখান থেকে এসে এই চেয়ারটায় বসলাম, বসে ভদ্রলোককে ডাকলাম। ভদ্রলোক খুব অবাক হয়ে গেছি, বলে এই সেক্রেটারি, এই মাত্র টাইপ করছিল। তো এই এখানে এসে আবার তার সঙ্গে কথা হলো, আবার তিনি চলে গেলেন। এই যে ডাক্তারবাবু একজনের নাম রেফার করেছেন, সুকুমার মহারাজ, স্বামী সর্বদেবানন্দজি, যিনি এখন আমাদের হলিউড সেন্টারের হেড। হলিউড সেন্টারের যে আধিপত্য বা রাজত্ব আমেরিকাতে হচ্ছে সবচেয়ে বড়। হলিউড সেন্টারের আন্ডারে 5-6টা সাব সেন্টার আছে। এই সেন্টারটা একটা বিরাট সেন্টার, তাছাড়া আরো 5-6টা সাব সেন্টার আছে। উনি তখন সারদা পীঠের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। তো আমি দেখতাম বিভিন্ন কাজ তার দায়িত্ব দেওয়া ছিল। তিনি রোজ সকালে এসে মহারাজকে কনসাল্ট করে যেতেন। এবং আমি তো পাশেই বসে আছি বাইরে, শুনতে পেতাম যে দুজনের মধ্যে এমন ডিফারেন্স অফ ওপিনিয়ন, প্রচন্ড রকমের ঝগড়া, একেবারে কথা কাটাকাটি আমি শুনেছি, দিনের পর দিন শুনেছি। কিন্তু তারপরেই একটা চিত্র দেখতাম, অদ্ভুত চিত্র, যে দুজনে বেরোচ্ছেন ওই দরজা দিয়ে, অফিসের দরজা দিয়ে, আমি বাইরে বসে আছি। মহারাজ সুকুমার মহারাজের কাঁধে হাত দিয়ে যাচ্ছেন, এরকম করে, চলো সুকুমার একটু কফি খাওয়া যাক। আমাকে কখনো বলেছেন, সূত্রটা বলে দিই এর, আমাকে বলছেন আমার নাম করে, দেখো আমরা যদি কখনো একটু নিচু হয়ে যাই, নয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এই নিচু মানে তো এই ফিজিক্যালি নিচু হওয়া নয় তো, অহংকার। এই অহংকারই তো আমাদের মেরে রেখেছে একেবারে নানাভাবে। সেইটাকে যদি একটু কম করানো যায়, তো তাহলে আমরা অনেক বিষয়ে রক্ষা পাবো। আর ওই বললাম না যে জাগতিক বিষয়ে দেখছেন, করছেন, সবটা ডাক্তারবাবু যেমন বলেছেন খুব মাইনিউটলি দেখছেন, সেই রকম অ্যাডভাইস করছেন, কিন্তু মনটা একেবারে অ্যাটিউন থাকতো সেই হাইয়েস্ট ট্রুথ এবং জীবনের শেষ দিন পর্যন্ত। আমি এই একটি ঘটনা বলে শেষ করি, যে যখন খুবই অশক্ত হয়ে গেছেন, ধরে ধরে তাকে নিয়ে যেতে হয়, হাঁটাতে হয়, ইত্যাদি ইত্যাদি, যে একদিন উনি হাঁটছেন, ওই বাড়িতে যে থাকতেন ওপরে বারান্দায়, বারান্দায় চারপাশে প্যাসেজ আছে, সেখানে হাঁটছেন। তো হাতে একটা হাতে লাঠি, একটা হাত কেউ ধরে আছে। তো উনি আসছেন এরকম হেঁটে, আর এরকম সিঁড়িটা উঠছে। আমি সিঁড়িতে উঠে আহ, ঠিক মহারাজ যেহেতু সামনে এসে গেছেন বলে আমি ক্রস করে যাইনি, সিঁড়ির উপরে উঠে দাঁড়িয়ে আছি, ওনার দিকে দেখছি। তারপরে উনি আমাকে দেখলেন, দেখে ওখানটায় দাঁড়ালেন। তো আমি একটু মজা করলাম মহারাজের সঙ্গে,
শঙ্করাচার্যের ওই মহমুদ্গরে বোধহয় আছে যে বৃদ্ধ জাতি গৃহীত্বা দণ্ডম আছে। তো মহারাজের হাতে লাঠি আছে বলে আমি বৃদ্ধ জাতি এই শব্দ দুটো বাদ দিয়ে বললাম শুধু গৃহীত্বা দণ্ডম, হাতে লাঠি নিয়ে মুভমেন্ট হচ্ছে, এটা আমি বলেছি। তো যেই আমি বলেছি গৃহীত্বা দণ্ডম, উনি তো সবটাই জানা আছে ওনার, উনি সঙ্গে সঙ্গে সেকেন্ড লাইনটা রিপিট করলেন, তদপি না মুঞ্চতি আশা পিণ্ডম। যে এইরকম, এটা হচ্ছে বৈরাগ্যের তো স্তোত্র, যে বৃদ্ধ হয়ে গেছি, লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে, দাঁত পড়ে গেছে, এরকম যদি ভাবটা হয়, তা সত্ত্বেও আমার মনের কামনা বাসনা যায়নি। এ হচ্ছে শঙ্করাচার্যের কথাটা। তো আমি যেই মাত্র বললাম ওটা, মহারাজ সেকেন্ড লাইনটা বললেন, তদপি না মুঞ্চতি আশা পিণ্ডম। তো এই যে মনটা টিউনড হয়ে আছে একেবারে, দেখতাম যে ওই গীতা উপনিষদ ইত্যাদি ইত্যাদি শাস্ত্রাদি পাঠ হচ্ছে, একেবারে মনটা ওই রকম টিউনড হয়ে আছে। কারণ সে কাছে থাকলেই যে কোনো ব্যক্তির মনটা আপলিফটেড হয়ে যাবে একেবারে। তো আমরা আজকে খুব সুন্দর মহারাজের একটু স্মরণ মনন করলাম, ডাক্তারবাবুও করলেন, আমিও করলাম, আপনাদেরও অনেক কথা মনে পড়ে গেল অনেকের। তো প্রভু, মা, স্বামীজি, মহারাজের শ্রীচরণে, শ্রীমর শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজকে আমরা অসংখ্য প্রণাম জানাই। আমি একটু সুকুমার মহারাজ এখনই বেরিয়ে যাব, কেন আমার অনেক দূর দৌড়তে হবে। আপনাদের সবাইকে আমি হাত জোড় করে নমস্কার করছি, আপনারা সবাই ভালো থাকুন। আপনারা সবাই হাত জোড় করে মহারাজকে প্রণাম জানান। আমরা আবার মহারাজকে পাবো।